সুপ্রভাত বন্ধুরা। ভারতীয় সংস্কৃতি ন্যাস আয়োজিত সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ নিবেদিত নববর্ষ আবাহন উৎসব পালিত হল 25শে চৈত্র 1431 সাল বা 8ই এপ্রিল 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার। জাতীয় গ্রন্থাগার, আলিপুর, কলকাতার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে। সাংস্কৃতিক দেওয়ালপঞ্জির লোকার্পণ 1432 বঙ্গাব্দ। সংস্কার ভারতী প্রকাশিত সাংস্কৃতিক দেওয়ালপঞ্জির ইতিকথা। 1432 বঙ্গাব্দের বিষয় গৌড়েশ্বর মহারাজা শশাঙ্কের বীরগাথা। 1412 বঙ্গাব্দ ইংরেজি 2005 খ্রিস্টাব্দে তৎকালীন সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র শিল্পী, বর্তমানে প্রান্তের মুখ্য উপদেষ্টা, পদ্মভূষণ সম্মানে ভূষিত শ্রী ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ কর্তৃক বাংলা নববর্ষের সাংস্কৃতিক দেওয়ালপঞ্জি প্রকাশের শুভ সূচনা। প্রথম বছর দেওয়ালপঞ্জির বিষয় ছিল বাংলার পালা পার্বণ। পরবর্তীতে সংস্কার ভারতীর শিল্পী সদস্যরা গবেষণামূলক এই দেওয়ালপঞ্জি প্রকাশের পরম্পরাটি আজও অব্যাহত রেখেছেন। বিগত বিভিন্ন বছরের ভারতের সংস্কৃতি ভিত্তিক যে বিষয়গুলি নিয়ে দেওয়ালপঞ্জি প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ভারতের উৎসব, ভারতের লোককলা, বাংলার দেবদেউল, নমন 1857, ডাকঘর নাটকের শতবর্ষ, ভারতের নদ নদী, ভারতের মহীয়সী নারী, ভারতের প্রাচীন নগরী, ভারতের গুহা শিল্প 1427 সালে, বিবেকানন্দ শিলা স্মারক কন্যাকুমারী 1428 সালে, স্বতন্ত্রতা সংগ্রাম 1429 সালে, বাংলার আলপনা 1430 সালে, পশ্চিমবঙ্গের মন্দির গাত্রে রামায়ণ গাথা 1431 সালে। এই বছরের বিষয় গৌড়েশ্বর মহারাজা শশাঙ্কের বীরগাথা 1432 সালে। প্রকাশনা সহায়তা মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এবং পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। তথ্য ঋণে অধ্যাপক অয়ন বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক কল্যাণ চক্রবর্তী। চিত্র সৌজন্য শীর্ষ আচার্য, গোপালচন্দ্র নস্কর, হ্যালি গোস্বামী। কবিতা। বঙ্গাব্দের প্রবর্তক হলেন মহারাজা শশাঙ্ক। আমাদের এই চিরন্তন ইতিহাস সম্বন্ধে এই সত্য তথ্যকে অবলম্বন করে একটি জাতীয় আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণ প্রান্তের পক্ষ থেকে। আলোচনার বিষয়বস্তু বঙ্গাব্দের প্রবর্তক রাজা শশাঙ্কের ঐতিহাসিক গুরুত্ব। তাদের এই কাজে সহায়তা করেছে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ। এই উৎসবের উদ্বোধন করেছেন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, অধিকর্তা MAKAIAS, এবং অধ্যাপক শ্রী রাধারমন চক্রবর্তী, চেয়ারম্যান এক্সিকিউটিভ কাউন্সিল MAKAIAS। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী আশিস গিরি, অধিকর্তা, পূর্বাঞ্চল।
কেউ ব্যাকরণ দেখবেন আমিত লোভ ভয়ভীত দুর্বল নির্ভয় রায় রায় শৃঙ্খল শৃঙ্খলতা বন্ধন বেড়ানো হবে 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 দুর্বল রায় রায় শৃঙ্খল শৃঙ্খলতা বন্ধন বেড়ানো হবে 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 দুর্বল পার হবে বাধার জীবন পারাবার পার হবে বাধার জীবন পারাবার শান্তির জয় শান্তির জয় সত্যের জয় সর্ব অকল্যাণ পিরান অশান্তি সর্ব অকল্যাণ পিরান অশান্তি সর্ব অপূর্ণ সুধীর শান্তি যাবো না নমস্কার দিদি Oh, lovely. Oh, lovely. Excellent. কতক্ষণ ধরে অপেক্ষা করছি হাওয়াটা কখন দেবে।
ঘাট করছে না তো তোমায়? ওকে ফাইন। সবাই মিলে একটু দাঁড়াবেন, একবার ছবি তুলবো। সবাই মিলে একবার দাঁড়িয়ে যান এখানটায়। এই যাচ্ছি, না গেলাম। সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলে চলে একটু দাঁড়িয়ে ঘুরে যাবে দিক দিয়ে। আমরা সংস্কৃত গানটা শুরু করব। সংস্কৃতি কেন্দ্র বিশেষ অতিথির পদ অলঙ্কৃত করেছিলেন পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায়, উচ্চাঙ্গ সঙ্গীত সাধক, শ্রী রোহিণীনন্দন গোস্বামী, অধিকর্তা ICCR, শ্রীমতী নীলাঞ্জনা রায়, সম্পাদিকা কেন্দ্রীয় সমিতি সংস্কার ভারতী, শ্রী জয়ন্ত পাল, বিশিষ্ট সমাজসেবী, শ্রী বিপ্লব রায়, বিশিষ্ট সমাজসেবী ও শ্রী সুভাষ ভট্টাচার্য, ওছি, ভারতীয় সংস্কৃতি, ন্যাস। এই অনুষ্ঠানে শতাধিক কণ্ঠে সমবেত সঙ্গীত পরিবেশন করলেন সংস্কার ভারতী সঙ্গীত গোষ্ঠীর কলাকুশলীরা। গৌড়াধিপতি মহারাজা শশাঙ্কের জীবনী অবলম্বনে রচিত নাটক মহারাজা শশাঙ্ক মঞ্চস্থ হল। এই নাটকটি পশ্চিমবঙ্গের বুকে গত কয়েক দশকে এই প্রথম প্রযোজিত হতে চলেছে। এটি সংস্কার ভারতী আয়োজিত আবাহন উৎসবের একটি অন্যতম আকর্ষণ। নাটকটি প্রযোজনা করেছেন এবং আমরা নাট্যদল, নির্দেশনায় কল্লোল ভট্টাচার্য, যেটি আমি বিগত ভিডিওয় দেখিয়ে দিয়েছি। বঙ্গের স্বাধীন রাজা বঙ্গাব্দের প্রবর্তক মহারাজা শশাঙ্কের বীরগাথাকে অবলম্বন করে এই প্রথম তার জীবনের 12টি অধ্যায়কে নিয়ে চিত্র অঙ্কন করেছেন সংস্কার ভারতীর সুদক্ষ শিল্পীরা। সেই 12টি চিত্র সম্বলিত একটি সাংস্কৃতিক দেওয়াল পঞ্জিকায় প্রকাশিত হলো এই দিন। এছাড়াও এই 12টি চিত্রকে নিয়ে ভারতীয় জাতীয় গ্রন্থাগারে একটি চিত্র প্রদর্শনীশালার আয়োজন করা হয়েছে, যা পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম অনুষ্ঠিত হলো। চাঁদ দেখে যারা হিজরি গণনা করে, তারা সূর্যের গতিপথের ওপর ভিত্তি করে সূর্য সিদ্ধান্তের সঙ্গে সাযুজ্য রেখে দিনপঞ্জিকা প্রকাশ করবে, এ বক্তব্য নিতান্তই বাতুলতা মাত্র। আকবরের কথা বলছি। বামপন্থী ইতিহাসকারীরা আমাদের সেই ভ্রান্ত শিক্ষা দেওয়ার যথেষ্ট চেষ্টা করলেও তাদের সেই কুচেষ্টা আমরা ব্যর্থ করবই। জয় গৌড়, জয় বঙ্গ, শশাঙ্ক মহারাজের জয়। Sa
নির্মাণ করতে হয়, তবে অতীত চালু করতেই হয়। নববর্ষের আনন্দ বার্তার মাঝে তাই ফিরে আসা দিনগুলির ত্রুটি স্বীকার করে সজাগ থাকতে হবে। এর মাঝের অংশ পূর্বের সদর্থক আনন্দ রস ঢেলে নিতে পারি নতুন পাত্রে। তোমার সদর্থক যে আশার প্রেরণা আছে তা আমাদের দাও। বাংলায় যতটুকু আলো এখনো আছে, নিভে গিয়ে অন্ধকারে বাঙালির গৃহ আবৃত করার আগে সেই বাতিতে নতুন তেল আর উস্কো কাঠি দিয়ে আলোকিত করার নামই হোক নববর্ষ। বাঙালির বর্ষপঞ্জিতে সনাতনী সংস্কৃতির মেলবন্ধনের দিন হয়ে উঠুক বর্ষবরণ হিন্দুর মিলন মঞ্চ। এবছর আমাদের নিবেদন শতকণ্ঠে ঐতিহ্যবাহী বাংলা গান, তাই নববর্ষের গানে ধ্বনিত হোক।
ধন্যবাদ। এবার আমি তাদের অনুরোধ করব সবাই নিজের নিজের আসনে গিয়ে বসতে। কিন্তু অধিকাংশ বাঙালি আজ আর শশাঙ্ককে মনে রাখেনি। এই স্বল্প পরিসরে শশাঙ্কের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী পক্ষপাতহীনভাবে আলোচনা করার চেষ্টা করছি। আজ সাংস্কৃতিক দেওয়ালপঞ্চি লোকার্পণ বঙ্গাব্দ 1432, বিষয় গৌড়েশ্বর মহারাজা শশাঙ্কের বীরগাথা। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ যোজনা সৃজন মহারাজা শশাঙ্কের ঐতিহাসিক গুরুত্ব, বাংলায় প্রথম শশাঙ্কের মূর্তি প্রতিষ্ঠা যাত্রা। এই অনুষ্ঠানে অতিথিদের চন্দন পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ডক্টর স্বরূপপ্রসাদ ঘোষ, অধিকর্তা মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ। অধ্যাপক রাধারমন চক্রবর্তী, চেয়ারম্যান মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ। শ্রীমতী নীলাঞ্জনা রায়, সম্পাদিকা, কেন্দ্রীয় সমিতি সংস্কার ভারতী। শ্রী সুহাস ভট্টাচার্য, ওছি, ভারতীয় সংস্কৃতি ন্যাস। পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায়, উচ্চাঙ্গ সঙ্গীত সাধক। ডক্টর স্বরূপপ্রসাদ ঘোষ, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের অধিকর্তা। অধ্যাপক রাধারমন চক্রবর্তী, চেয়ারম্যান মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ। শ্রী বিপ্লব রায়, বিশিষ্ট সমাজসেবী। ডক্টর জয়ন্ত রায়চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী। শ্রী আশিস গিরিকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। আমি সকলকে আহ্বান জানাবো, আপনারা একটু মঞ্চের বাম দিকে। দীপ মন্ত্র উচ্চারণ করেছেন সোমা চক্রবর্তী।
ভারতবর্ষের পূর্বাংশে শুরু হয়েছিল তার বিজয় যাত্রা। তিনি বর্তমান মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে তার রাজধানী স্থাপন করেছিলেন। কেউ বলেন তিনি গুপ্ত বংশীয় এক নরপতি, নরেন্দ্রগুপ্ত বা নরেন্দ্রাদিত্য তার প্রকৃত নাম। বাংলা নববর্ষে তার হাতেই অনুষ্ঠানের আলোচনা পর্বের সূচনায় আমরা সভামুখরূপে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানাবো চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রাজভক্ত। আইডিয়াল বা আমরা যেখান থেকে শক্তি অর্জন করতে চাই সেই চিত্রগুলোকে ঘেঁটে দিতে হবে, সেই চিত্রগুলোকে দুর্বল করে দিতে হবে, সেই চিত্রগুলোকে ভুলিয়ে দিতে হবে। সেটা যেমন বর্তমান কালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ক্ষেত্রে হয়েছে, সেরকম প্রায় 1400 বছর আগে মহারাজ রাধিরাজ শশাঙ্কের ক্ষেত্রে হচ্ছে। কারণ তিনি প্রথম এই যে চরিত্রটি আমরা বলছি হিন্দু বাঙালি অস্তিত্বের প্রথম প্রকাশ, তাই তাকে দেখাতে হবে যে তিনি খুব উগ্র ছিলেন, তাকে দেখাতে হবে তিনি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, তাকে যতটা ছোট করে দেখানো যায় ইতিহাস বইয়ে ততটা ছোট করে দেখাতে হবে। এই খেলা শিবাজির সঙ্গে হয়েছে, এই খেলা শশাঙ্কের সঙ্গে হয়েছে এবং হচ্ছে। তাই জন্য আপনি যদি উইকিপিডিয়াটা লেফট লিবারাল রাই নিয়ন্ত্রণ করে, উইকিপিডিয়াটা কোনো নিরপেক্ষ সোর্স না, কিন্তু যেহেতু আপনাদের হাতে স্মার্টফোন থাকে, উইকিপিডিয়া ধরে আপনারা অনেক কিছু জানতে চেষ্টা করেন, তাই বলে দেওয়া ভালো উইকিপিডিয়াটা নিরপেক্ষ সোর্সও নয়, উইকিপিডিয়াটা একবারে মানে ঘোষিতভাবে লেফট লিবারাল সোর্স। তাই জন্য তার একটা অন্য পক্ষ তৈরি হয়েছে কনজারভেটিভিয়া। তাই সেই উইকিপিডিয়াতে যদি যান দেখবেন এই বঙ্গাব্দ সূচনায় আকবরের অবদান নিয়ে প্রায় পাতা 70 অংশ, আরেকটি বিরুদ্ধ মত আছে বলে এইটুকুনি 30 অঙ্কে শশাঙ্কের কথাটি উল্লেখ করা হয়। আমি এটা যখন দেখলাম উইকিপিডিয়াটাকে আমি সোর্স মনে করি না, কিন্তু বেশিরভাগ মানুষ এটা দেখেন বলে এর উৎপাতটা জানানো উচিত।
নির্মিত মহারাজা চব্বিশ পরগনা, হাওড়া জেলা, কলকাতা সব জায়গায় আমাদের শিল্পীরা এতে অংশগ্রহণ করেছেন, অভ্যাস করে আমরা শুনেছি এবং সংস্কার ভারতীর পক্ষ থেকে এদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এই যে প্রেক্ষাগৃহে আমাদের অনুষ্ঠান হচ্ছে, আজকে আমরা প্রথমেই যে দুটি সমবেত সঙ্গীত। নমস্কার, সবার প্রথম দর্শকদের আপনার পরিচয়টা দিন। আমার পরিচয়, আমি শীর্ষ আচার্য, একজন চিত্র ভাস্কর্য শিল্পী এবং আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছি, মাস্টার্সের জন্য প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ। এরপর জানতে চাইব যে মূর্তিটি এখানে প্রতিষ্ঠা করা হলো তার মেটেরিয়ালসটা আমার দেখে মনে হচ্ছে ওটা ব্রোঞ্জের। আমি জানি না, আন্দাজে বললাম, সেটা যদি একটু জানান। মূর্তিটার ব্রোঞ্জের এফেক্ট দেওয়া হলেও মূর্তিটা বস্তুত ফাইবার গ্লাসের তৈরি। এটা দীর্ঘমেয়াদী সংরক্ষণ এবং হালকা হওয়ার কারণে করা হয়েছে। আগামীতে ব্রোঞ্জ করবার পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ। পরের প্রশ্ন হলো, এর যে বৈশিষ্ট্যগুলো আপনি জোগাড় করেছেন সেই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে একটু যদি পয়েন্ট আউট করেন প্লিজ। মহারাজা শশাঙ্ক সম্পর্কে সবার আগে যেটা আমাদের পড়াশোনা করতে মাথায় আসে যে তিনি গুপ্ত যুগের সেই সময়কার একজন রাজা, যে সময় আদিগুরু শঙ্করাচার্য বর্তমান এবং একই সঙ্গে আমাদের ভগবান বুদ্ধ সবে সবে তিনি দেহ রেখেছেন। ফলে মহারাজা শশাঙ্কের সেই সময়টার দিক ভিত্তি করে গুপ্ত যুগের যে বিভিন্ন রকমের সাজসজ্জা, রূপবর্ণনা, অলঙ্করণ, এমনকি গুপ্ত স্টাইলের বিভিন্ন যে আর্কিটেকচার, এইগুলো সবার আগে মাথায় আসে। তার সাথে সাথে যেটা মাথায় আসে, সেই সময় আমরা গুপ্তা পিরিয়ডে যে বৌদ্ধিক আর্টগুলো দেখতে পেয়েছি, হ্যাঁ, বোধিসত্ত্ব আর্ট দেখতে পেয়েছি, সেখান থেকেও কাপড়ের, ড্রেপারির, যেটা আমি আমার স্কাল্পচারেও ব্যবহার করেছি, সেই সময় গান্ধার শৈলীর একটা উদ্ভব ঘটেছিল, যেটাকে আমি আমার শিল্পে ব্যবহার করেছি। আবার একই সাথে সাথে আমি সেখানে গুপ্ত যুগের বা পাল যুগেরও একটা ধরন রাখার চেষ্টা করেছি। এই তথ্যগুলো পেলেন কোত্থেকে? বস্তুত আমাদের সংস্কার ভারতীর নিজস্ব টিম রয়েছে, যারা এই বিষয়গুলোর উপরে তথ্যভিত্তিক আলোচনা, গবেষণা ইত্যাদি করে থাকেন এবং আমাদের যে ক্যালেন্ডার প্রতি বছর বেরোয় সেগুলো তাদের অত্যন্ত পরিশ্রমের। আচ্ছা, সাধারণত যে তলোয়ারটাকে শামসের বলা হয়, যে এটা নাকি আফগানিস্তান এলাকার ডিজাইন, তো সেইটাই কিন্তু আমরা দেখেছি প্রাচীন ভারতীয় রাজা মহারাজাদের হাতে থাকে। সেটার ক্ষেত্রে শশাঙ্কের হাতে যে তলোয়ারটা এখানে ছবিতে আপনি চিত্রিত করেছেন বা রয়েছে, এটা অনেকটা গ্রিক ডিজাইনের তলোয়ারের সঙ্গে মেলে। গ্রিক সৈন্যরা এই ধরনের ডিজাইনের তলোয়ার ব্যবহার করত। তো এইটার উপর যদি একটু আলোকপাত করেন। একটা জিনিস কি, আমরা যখনই এই ধরনের একটা তরোয়াল, স্ট্রেট তরোয়াল দেখি, আমাদের প্রথমেই মাথায় আসে যে হিম্যানের তরোয়াল, কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি গ্রিক তরোয়াল নয়, তারও অনেক পূর্ব থেকে আমাদের এখানে পাল সেন যুগের যদি আমরা দুর্গা মূর্তিগুলো দেখি, সেখানে দেখতে পাবো যে আমরা ওই ধরনের স্ট্রেট তরোয়াল দেখতে পাচ্ছি, যেটা ধার দুই দিকেই রয়েছে, যেটা বর্তমানে শিখরা ব্যবহার করেন, খান্ডাও বলা হয়। এই ধরনের তরোয়াল কিন্তু সেই সময় আমাদের বাংলা তথা আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এই বিশেষ তথ্যটার তথ্যসূত্র জানতে পারি? এই তথ্যগুলি আমাদের সংস্কার ভারতীর টিমের কাছ থেকেই পাওয়া, কারণ আমাদের যতগুলি ছবি এখানে আঁকা হয়েছে সবগুলোই তাদের আলোচনা, তাদের নানান যে পয়েন্টগুলি, তাদের গবেষণা, এগুলি থেকেই নেওয়া। অসাধারণ, অশেষ ধন্যবাদ। পথ চলা তো আমাদের সবে শুরু এবং পৃথিবী গোল, ভবিষ্যতে আবার আমরা মুখোমুখি আসবো। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
এবং আপনাদের এই চ্যানেলের দর্শকদেরকেও অনেক অনেক অনুরোধ যে আপনারা বাঙালির আইকনকে চিনুন, জানুন। বাঙালির ইতিহাস যে মুঘল আমল অব্দি নয়, তারও প্রাচীন। বাঙালির ইতিহাস তার থেকেও পুরনো, আর গৌড় বাংলা তার থেকেও পুরনো। এটা আপনারা জানুন, নিজেদের অস্তিত্ব সম্পর্কে জানুন। এটাই আমাদের সংস্কার ভারতীর প্রয়াস। শেষ প্রশ্ন করে আমি আমার বক্তব্য শেষ করব বা ইন্টারভিউ শেষ করব, সেটা হলো কথায় কথায় পাল যুগের কথাটা উঠে এলো, এবং আমিও যতটুকু ইতিহাস পড়েছি পাল যুগ প্রচণ্ডভাবে উপেক্ষিত আমাদের ভারতীয় ইতিহাসে। এই ব্যাপারে যদি কিছু একটু বলেন। যতটা উপেক্ষিত, আরও একটু বলছি, কেবলমাত্র ত্রিশক্তি দ্বন্দ্বতে পাল রাজারা নাকি সবার কাছে হেরে গেছে, এই ধরনেরই একটা ধারণা আমাদের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু তারপর আমি নিজে লেখাপড়া করে জানতে পারলাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, বা আমি যদি নামটা ভুলও করি, অন্য কোনো বিখ্যাত বিদেশি ইউনিভার্সিটিতে পালস কালচার অ্যান্ড আর্ট বলে স্পেশালি শিল্প এবং ভাস্কর্যের আলাদা একটা সিলেবাস এবং ডিভিশন রয়েছে। সেই সম্বন্ধে যদি কিছু আপনার জানা থাকে বা আপনি আপনার নিজের মতো করে এই ব্যাপারটা দর্শকদের ওপর চাই যে আমাদের যতগুলি হিস্টোরিক টাইম লাইনের যে আর্ট ফর্মগুলি রয়েছে, যেগুলোকে আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান আর্ট স্টাইল বলি, তার মধ্যে যেরকম তাঞ্জাভুর স্টাইল একটা অত্যন্ত প্রসিদ্ধ একটা ঘরানা, তেমনিভাবে আমাদের এই যে পাল স্টাইলটা রয়েছে, এটা গভীর পুরো এবং শিল্পরস সম্পূর্ণ একটি ঘরানা, যার মধ্যে যেরকমভাবে নমনীয়তা পাওয়া যায় সেরকমভাবে ছন্দ বা তাল পাওয়া যায়। সে কারণে শিল্পরসের দিক থেকে তো পাল যুগ অসাধারণ, বা আমি মনে করি শ্রেষ্ঠতম। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।